আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, পড়ালেখা করছো। তোমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। কিন্তু তোমরা কিন্তু খুব কমই ক্লাসে রেসপন্স করো। ক্লাসটা কিন্তু তোমাদের জন্য, সাধারণ জনগোষ্ঠীর জন্য না, স্পেশাল ফর মাই স্টুডেন্ট। আর এই ক্লাসটা আমি যাদের জন্য নেই তারা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষে। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব দ্বাদশ অধ্যায় বেনথাম সম্পর্কে। উপযোগবাদের অন্যতম প্রবক্তা জেরেমি বেনথাম উপযোগবাদ সম্পর্কে যে তাত্ত্বিক আলোচনা করেছেন সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, এবং তার সাথে সাথে আলোচনা করব যে আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে বেনথামের অবদান কী ছিল। তো প্রথমে আমরা পরিচয় আসি যে উপযোগবাদের অন্যতম প্রবক্তা হিসেবেই কিন্তু জেরেমি বেনথাম রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে আছেন। জেরেমি বেনথাম 1748 খ্রিস্টাব্দে লন্ডনের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার শিক্ষা কার্যক্রমে দেখা যায় যে 15 বছর বয়সে অক্সফোর্ড থেকে বিএ পাশ করার পর তিনি আইন অধ্যয়ন করেন এবং 1772 খ্রিস্টাব্দে আইন ব্যবসা শুরু করেন। বেনথামকে সাধারণভাবে বলা যায় যে তার অর্থাৎ কিছু বৈশিষ্ট্যর কারণে তিনি, অর্থাৎ তার যে চিন্তা ভাবনা বা তার যে দর্শন, সেটা কিন্তু সমসাময়িক বিশ্বের কারণে অনেকটাই প্রভাবিত হয়েছিল। কারণ আমরা দেখি যে ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার যে উন্নয়নের সাথে সাথে 19 শতকে ইউরোপীয় রাষ্ট্র দর্শনের ক্ষেত্রেও এক ব্যাপক পরিবর্তনের সূচিত পরিবর্তন আমরা লক্ষ্য করি, যা বেনথামের চিন্তা ভাবনাকে প্রভাবিত করেছিল। তো বেনথাম আধুনিক রাষ্ট্রচিন্তার ইতিহাসে তিনি যে অবদানটা রেখেছেন সেটার প্রসঙ্গে যদি আমরা আসি তাহলে বলবো যে তিনি আইন সম্পর্কে যে তাত্ত্বিক আলোচনা করেছেন সেটায় কি হয়েছে যে আমার আইনগত বিষয়টা একটা নতুন রূপ লাভ করে। কারণ তিনি প্রচলিত আইন ব্যবস্থায় সরকারের উপরে, অর্থাৎ প্রচলিত আইন ব্যবস্থায় তিনি মতপ্রকাশ করেন যে এই আইন এমন একটা পর্যায়ে যেতে হবে যাতে করে সর্বাধিক সংখ্যক লোকের উপকার হয়, অর্থাৎ সর্বাধিক সংখ্যক ব্যক্তির জন্য সর্বাধিক সুখ। এই মূল মন্ত্রেও কিন্তু তিনি এগিয়ে গেছেন। তার মতে আইনও সর্বাধিক লোকের উপযোগিতার ভিত্তিতে প্রণয়ন করতে হবে, আর মুষ্টিমেয় লোকের স্বার্থেই রচিত আইন কখনোই গ্রহণযোগ্যতা পাওয়া উচিত নয়, বরং যে আইন দুঃখ কষ্ট বৃদ্ধি করে তার কার্যকারিতা যতই উপযোগী হোক না কেন এই আইন বাতিল করতে হবে। তাছাড়া আইনের সর্বপ্রধান কাজ হলো চরিত্র সংশোধন করা, তাই সরকার ও রাষ্ট্রে আইনের সঠিক ব্যবহার থাকতে হবে। আইনকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে এবং এর ভাষা হবে খুব সহজ সরল। তাহলে এই যে আইন সম্পর্কে তার যে চুলচেরা বিশ্লেষণ, সেটার মূল কথা দাঁড়ায় এই যে আইনের জন্য মানুষ না, মানুষের জন্য আইন। মানুষের জন্য যদি আমরা মানুষের সুস্থ স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে এমন আইন যদি আমরা প্রণয়ন করি মুষ্টিমেয় ব্যক্তির জন্য, অর্থাৎ বেশিরভাগ সংখ্যকের জন্য, তাহলে কি হবে? সেই আইনটাই গ্রহণযোগ্য পাবে, অর্থাৎ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণে আসে এমন আইন প্রণয়ন করা উচিত। তাহলে আমরা দেখতে পাই যে আইন সম্পর্কে তার যে পজিটিভ, অর্থাৎ ইতিবাচক যে চিন্তাধারা, সেটা কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা আমাদের গণতন্ত্রায়নের দিকেই ইঙ্গিত দেয়। স্বাধীনতা সম্পর্কে ধারণা, আইডিয়া অ্যাবাউট ফ্রিডম। জেরেমি বেনথাম সুখ বা আনন্দ লাভের ক্ষেত্রে স্বাধীনতার কোনো উপযোগিতা আছে বলে মনে করেন না, কারণ মানুষ আনন্দ বা সুখ লাভের জন্য যেটি কামনা করে সেটি হচ্ছে নিরাপত্তা।
স্বাধীনতা নয়। এই বিষয়ে ওয়েবার বলেন, দ্য এন্ড অফ দ্য স্টেট ইজ দ্য ম্যাক্সিমাম অফ হ্যাপিনেস, নট দ্য ম্যাক্সিমাম লিবার্টি। অর্থাৎ যে স্বাধীনতা মানুষকে তার আকাঙ্ক্ষা, তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না, সেই স্বাধীনতার চাইতে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে কোন সিচুয়েশনটা, কোন অবস্থাটা মানুষকে নিরাপত্তার মধ্যে রাখবে, মানুষকে তার যাপিত জীবনে সে সুশৃঙ্খল থাকবে এবং সে একটা সুশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়েও যদি সে সুখ লাভ করে, তার সমৃদ্ধি আসে, সেটাই হচ্ছে সর্বাধিকভাবে গ্রহণযোগ্য। সুখবাদ সম্পর্কে তথ্য প্রদান। ইনফরমেশন অ্যাবাউট হ্যাপিনেস। জেরেমি বেন্থামের মতে উত্তম ও নিকৃষ্ট আনন্দ বলে কোনো কথা নেই, বরং আনন্দের তীব্রতা, গভীরতা এবং স্থায়িত্বকালই হচ্ছে বিবেচ্য বিষয়। সেদিক থেকে তার কাছে মদ্যপান করে আনন্দ লাভ করা, বই পড়ে আনন্দ লাভ করা, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে কে কিভাবে সুখ লাভ করছে তার পরিমাণ, কারণ তিনি পরিমাণগত সুখের উপরই সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন, গুণগত সুখ না। অর্থাৎ আমরা যদি এখানে তিনি যে সুখের যে সংজ্ঞাটা তিনি দিয়েছেন, যে সেটা হচ্ছে যে মানুষকে ফ্রিডম দেওয়া, যে সে যেভাবে পারে সে সুখ লাভ করা। তার মতে আনন্দ বেদনা এই দুটি শক্তি মানুষকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া যে কোনো লোক সে যে কাজই করুক না কেন তার পশ্চাতে মোটিভ প্লেজার থাকে। বেদনাকে বর্জন এবং সুখকে গ্রহণ করার যে অনুভূতি, সেটি যাচাই করে দিচ্ছে কোনটি ভালো আর কোনটি মন্দ। এই দুটি বিষয়ে মানুষের কর্মপ্রেরণার মূলে নিরন্তর ক্রিয়াশীল থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এথিক্স নিয়ে কিন্তু কোনো বিষয় নিয়ে, এথিক্সগত কোনো বা নৈতিক মান সম্পর্কে কিন্তু তিনি নৈতিক মানের বিষয়টা তার কাছে বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে মানুষ যেভাবে হ্যাপি হতে পারে তাকে সেভাবে হ্যাপি হতে দাও। আচ্ছা, যাই হোক, এখন সরকার সম্পর্কে ধারণাটা তার কি? জেরেমি বেন্থাম সরকারের প্রকৃতি এবং শ্রেণীবিভাগ অপেক্ষা সরকারের উদ্দেশ্যের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন। মূল কথা হচ্ছে যে কোনো ফর্মেরই সরকার হোক না কেন, সে গণতান্ত্রিক হোক, সমাজতান্ত্রিক হোক বা রাজতান্ত্রিক হোক, সেই সরকারের উদ্দেশ্য যদি হয় জনগণের কল্যাণ নিশ্চিত করা, জনগণকে বেশি বেশি হ্যাপি করা, বেশি বেশি সন্তুষ্ট করা, তাহলে সেটার ফর্ম যেটাই হোক না কেন সেটাই হচ্ছে জনগণের কাছে কাম্য। হোক সেটা রাজতন্ত্র, কিন্তু রাজতন্ত্রে রাজা যদি বেশিরভাগ সংখ্যক মানুষের সুখ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করে, দেন সেটা আমাদের কাছে ওয়েলকাম, সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু কথা হচ্ছে গণতন্ত্র যদি মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে না দিতে পারে এবং মানুষের যদি মানুষের জন্য সর্বাধিক সুখ, নিরাপত্তা, সমৃদ্ধি এগুলো যদি নিশ্চিত করতে না পারে, দেন সেই গণতন্ত্র কিন্তু অর্থহীন হয়ে যেতে পারে। সেই জন্য তিনি বলেছেন যে সরকার যেটাই হোক না কেন, সরকারের ফর্মটা অর্থাৎ সরকারের আকার, সরকারের ধরন যেটাই হোক না কেন, তার উদ্দেশ্য হতে হবে বেশিরভাগ মানুষের কল্যাণের জন্য। অতীত চিন্তার মূলে কুঠারাঘাত। জেরেমি বেন্থাম অতীতের সব ঘুণে ধরা রক্ষণশীল চিন্তাধারার মূলে কুঠারাঘাত এনে এক বাস্তব উপযোগী করার চেষ্টা চালিয়েছেন। তিনি প্রকৃত অধিকার, চুক্তিমূলক অধিকার, সাংবিধানিক অধিকার, ঐশ্বরিক অধিকার তত্ত্বসমূহকে সরাসরি অস্বীকার করেন। তিনি ঘোষণা করেন সরকার যদি জনগণের স্বাচ্ছন্দ্য বিধানে ব্যর্থ হয় তাহলে তার শাসন করার কোনো অধিকার নেই এবং সরকারি শাসন যদি জনগণের কাছে কোনো উপযোগিতা সৃষ্টি করতে না পারে তাহলে তার আনুগত্য দেখাতে সে বাধ্য না। সংবিধান সংক্রান্ত ধারণা। বেন্থাম সংবিধান সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি ইংল্যান্ডের তথাকথিত জুরিহীন শাসনতন্ত্রকে মোটেই ত্রুটিহীন বলে স্বীকার করেননি। তিনি ব্রিটিশ সংবিধানকে ত্রুটিমুক্ত করার জন্য 3টি সংবিধানের উপর গুরুত্ব আরোপ করেন, যে বয়প্রাপ্তদের সার্বজনীন ভোটাধিকার, পার্লামেন্টের সাংবাৎসরিক অধিবেশন এবং ব্যালটে ভোটদান প্রথা প্রবর্তন। এরপরে শিক্ষা সম্পর্কে তিনি কি বলেছেন আমরা দেখি। ব্যক্তিগত সুখ, নৈতিক গুণাবলীর উৎকর্ষ সাধনের ক্ষেত্রে শিক্ষার উপরে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি 2 রকমের জাতীয় শিক্ষার কথা বলেছেন, একটি হলো গরিবের জন্য, অপরটি হলো মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সন্তানদের জন্য। তার মতে ওই ধরনের শিক্ষাই প্রথমে দিতে হবে যা শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। প্রদত্ত শিক্ষা যাতে শিক্ষার্থীদের পরবর্তী কর্মজীবনে কাজে লাগে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
শান্তি সম্পর্কে ধারণা। জেরেমি বেনথামের মতে সর্বোচ্চ শাস্তি দিয়ে অপরাধ দমন করা সম্ভব না, কারণ বর্বরোচিত শাস্তি একজন অপরাধীকে আরও অপরাধপ্রবণ করে তোলে। শাস্তি দেওয়া হবে সংশোধনের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য না। যে অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে সে অপরাধ যেন সমাজ এবং রাষ্ট্র থেকে চিরতরে নির্মূল হয়ে যায়। এক্ষেত্রে অপরাধীদের সংশোধনের জন্য তিনি একটি চক্রাকৃতি কারাগার নির্মাণের পরিকল্পনা করেন। সেখানে অপরাধীদের সংশোধনের জন্য শিক্ষা ব্যবস্থা থাকবে, তবে বৃহত্তর কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে তিনি সীমিত দণ্ড প্রদান এবং বাধাদানকে সমর্থন করেছেন। সম্পত্তি সম্পর্কে অবদান। রোল অ্যাবাউট প্রপার্টি। জেরেমি বেনথাম উপযোগিতার দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত সম্পত্তিকে সমর্থন করেছেন। তার মতে ব্যক্তিগত সম্পত্তির দ্বারা জেনারেল ইউনিটি রক্ষা পাবে। তাছাড়া ব্যক্তিগত সম্পত্তি লাভের মাধ্যমেও কেউ যদি সুখ বা আনন্দ লাভ করতে পারে, এটা থেকে বঞ্চিত করা উচিত নয়। অভিজ্ঞতা লব্ধ পদ্ধতির জনক। অভিজ্ঞতা লব্ধ যে পদ্ধতিটা কি সেটা আমরা দেখি, যে অভিজ্ঞতামূলক পদ্ধতির জনক। জেরেমি বেনথাম কৃতিত্ব হলো তিনি আইন এবং সরকারের ক্ষেত্রে অভিজ্ঞতামূলক এবং সমালোচনাত্মক পদ্ধতি প্রয়োগ করার সুপারিশ করেন। 20 শতকের শেষ প্রান্তে এসে আমরা লক্ষ্য করি যে গবেষণা অনুসন্ধান সরকারের চতুর্থ শাখায় পরিণত হয়েছে। আইন প্রণয়ন এবং আইনের বাস্তব রূপায়ণই সরকারের দায় দায়িত্বের পরিসমাপ্তি হয় না। প্রতিটি নীতি এবং কাজের ফলাফল কি হচ্ছে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু পরবর্তী পদক্ষেপ সরকারকে নেওয়া উচিত। ব্যক্তি স্বতন্ত্র মর্যাদা দান। জেরেমি বেনথাম সমাজের প্রতিটি ব্যক্তির স্বতন্ত্র মর্যাদা দানের পক্ষপাতী ছিলেন। তার জন্য তাকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীও বলা হয়। এখন আমরা সমালোচনায় আসি। একজন ব্যক্তি যত জ্ঞানীই হোক না কেন তিনি কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়, কারণ প্রতিটি মানুষের মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার চিন্তাধারা সব ক্ষেত্রে ফলপ্রসূ নাও হতে পারে, গ্রহণযোগ্যতা নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলি যে তার নৈতিকতার মানদণ্ড, যেটা আমি আগেও বলেছি যে নৈতিকতার মানদণ্ডে এটা গ্রহণযোগ্য না। কারণটা হচ্ছে কি, একটা ব্যক্তি যদি এমন কোনো কাজ করে সুখ লাভ করতে চায় যেটা তার ব্যক্তিগতভাবেই সে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন তিনি বলেছেন যে কেউ যদি মদ্যপান করে সুখ পেতে চায় তাহলে তাকে সেটাই করতে দেওয়া উচিত। কিন্তু আমরা জানি অতিরিক্ত মদ্যপান কিন্তু সেটা শরীরের জন্য ক্ষতিকর এবং নৈতিক মানদণ্ডের বিচারও সেটা ঠিক না। তো বই পড়ে আনন্দ লাভ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে সুখের পরিমাণগত দিকের উপর গুরুত্ব আরোপ করে তিনি গুণগত দিকটিকে উপেক্ষা করেছেন। তো তার আরেকটি সমালোচনা আছে যে অসম্পূর্ণতা বিষয়। তিনি প্রাকৃতিক আইনের উপযোগিতা সম্পূর্ণ অস্বীকার করেন, কিন্তু তিনি যে নতুন আইন তত্ত্ব দাঁড় করেন তাতেও প্রাকৃতিক আইনের উপাদান উপস্থিত। অবাস্তব। প্রতিটি মানুষের ক্ষেত্রে শুধু শান্তিকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু তার সাথে অন্যান্য অ্যাসপেক্টও আছে, সে কথা বলেনি। অর্থাৎ শান্তির পিছনে মনস্তাত্ত্বিক এবং নৈতিক অংশের ভূমিকাও কিন্তু আছে। দুঃখ আনন্দের ওজন করা সম্ভব নয়, কারণ এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং ব্যক্তি পর্যায়ে এর ভিন্নতাও হতে পারে। সর্বাধিক সংখ্যক লোক এবং সর্বাধিক সুখ দুটি ভিন্নতর জিনিস। একই কাজের মধ্যে দুর্নীতির যুগপৎ প্রতি সম্মেলন সবসময় দেখা যায় না। পদ্ধতিগত দুর্বলতা। ব্যক্তি স্বাধীনতা অর্জনের পথে যেসব বাধা রয়েছে তিনি তা উল্লেখ করেননি। তিনি শাসন পদ্ধতির বিশ্লেষণের ক্ষেত্রে তেমন মনোযোগ দেননি। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ভাবধারা বেনথামের দর্শনে অনেকটাই অলক্ষেই প্রবেশ করেছে। উপরোক্ত সমালোচনা থাকা সত্ত্বেও আমরা বলতে পারি রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার অবদান এবং গুরুত্ব অনস্বীকার্য। ব্যক্তি স্বাতন্ত্র্যের পক্ষে তিনি যে দৃঢ় যুক্তি প্রদর্শন করেছেন তার তুলনা কিন্তু মেলাভার। তার চিন্তাধারা মূলত ইংল্যান্ডীয় পরিবেশে বিকাশ লাভ করলেও তা ক্রমে সারা বিশ্বেই কিন্তু একসময় স্বীকৃতি লাভ করে। অর্থাৎ তার এই চিন্তাধারার মধ্যে কি রয়েছে, একটা গণতান্ত্রিক মূল্যবোধের আন্তরিক স্বীকৃতি রয়েছে। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকো।